মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই মজার গল্প। গল্পের নাম আদর করতে বাঁদর। আদর দিয়ে ছেলেদের মাথা খাওয়া হয় তা জানি, কিন্তু তার পরিণামে মাথা খোয়া যাবার সাথে যে তাদের দেহেরও খোয়ার হয়ে থাকে তার উদাহরণ আমি সেদিন দেখেছিলাম। শুধু বাঁদরামি নয়, সত্যিকারে বাঁদর হয়ে যেতে দেখেছি একটা ছেলেকে আমি, আমার নিজের চোখের উপর। তোমরা বিশ্বাস করো আর নাই করো। আমার মামা ছিলেন এক হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট। তিনি হঠাৎ একবার এক শক্ত অসুখে পড়লে তার অ্যাক্টিং হয়ে অনেক দিন আমাকে সেই ছাত্রাবাসের তত্ত্বাবধান করতে হয়েছিল এককালে। তখন আমি সবে গল্প লেখা শুরু করেছি। যত লিখি ততই কাগজে কাগজে পাঠাই, কিন্তু কোনোটাই আর তার ছাপা হয় না। অমনোনয়নের চিরকুট নিয়ে পত্রপাঠ ফেরত আসে, আর ততই আমার আরও রোগ চেপে যায়, লেখার ঝোঁকও বেড়ে যায় ততই আরও। তাই হোস্টেল সুপারের কাজটা আমার বেশ পছন্দসই হয়েছিল। খাও দাও আর আরামে গল্প লেখো দিনরাত। অবশ্যই হোস্টেলের ছেলেদের একটু দেখাশোনা করতে হয় বই কি, কিন্তু সেটা নামমাত্রই। সুস্থ অবস্থায় তাদের দেখবার কিছু নেই, দৃশ্য হিসেবে তারা তখন বেশ উপাদেয়। কেবল কখনো কেউ অসুখে পড়লে তখন তাকে দেখতে হয়। অবশ্য স্থানীয় ডাক্তারের সঙ্গে পাকাপাকি ব্যবস্থা করা আছে, তিনি এসে তখন দেখেন। তিনি রোজ একবার করে হোস্টেলে আসেন, দেখে যান। মানে ছেলেদের কারো কিছু দেখাবার থাকলে তারা নিজেরা এসে দেখা দেয়, নইলে স্বভাবতই তারা অদৃশ্য থাকে। আমি তো কদাচিৎ তাদের টিকি দেখতে পাই। রবিবারের দুপুরে বিছানায় একটু গড়িয়ে না আমার গল্পের সঙ্গে জড়িয়ে পড়েছি, আর পাতা দুয়েক লিখলেই আমার লেখাটা মোটামুটি শেষ হয়ে যায়। এমন সময়ে হোস্টেলে মনিটর এসে হাজির। কি খবর হে? আমার পাণ্ডুলিপির থেকে চোখ তুলে তাকাতে হলো। শিলাদিত্য সম্বন্ধে স্যার, বলল মনিটর। শিলাদিত্য তো বেশ ছেলে, কি আর হলো তার? আগে শিলাদিত্য ছেলেটা বলতে একটু ইতস্তত করে। কেন, কি হয়েছে? তার কোনো অস্ত্র করেছে নাকি? নাকি স্কুল পালিয়েছিল? নাকি টোটো করে রোদ্দুর রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছে? না মার জন্য তার মন কেমন করছে? ও বাড়ি যেতে চায়? নাকি হোস্টেল থেকে কেটে পড়েছে একবারে? হ্যাঁ, পালিয়ে গেছে নাকি হে? সবগুলি সম্ভাবনাই আমার মনে গজাতে থাকে, আর আমি একের পর এক বাজাতে শুরু করি। ছেলেটা একবারে বাঁদর হয়ে গেছে স্যার। পাণ্ডুর মুখে আমার পাণ্ডুলিপি দিকে তাকিয়ে এসে বলল। হ্যাঁ? আমি চমকে গেলাম। মনিটরের মুখ কাঁদো কাঁদো, চোখ ছলো ছলো, গলার আওয়াজ বেশ ভার ভার, সমস্ত মিলিয়ে অতিশয় সকরুণ। আমার গল্পের মাঝখানে কারো ব্যক্তিগত অভাব অভিযোগ শুনতে আমি প্রস্তুত ছিলাম না, তাই বললাম, দেখা কাজ করো, তুমি আর এক সময় বরং এসো। শ্রী শিলাদিত্য সরকার বাঁদরে পরিবর্তিত হয়েছে স্যার, গুরুগম্ভীর গলায় সে ব্যক্ত করলো আবার। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটুখানি হাসলাম। হ্যাঁ, সে কথা তুমি তো আগেই বলেছ, আমি শুনেছি। ও ছেলে মাত্র একটু আধটু বাঁদরামি করে, সেটা তেমন ধর্তব্যর কিছু নয়। সেটা তাদের প্রাণশক্তির প্রাচুর্য, বুঝলে? আচ্ছা, আমি তার বাঁদরামির বিস্তৃত বিবরণ পরে শুনবাখন। এখন এই মুহূর্তে ভারী ব্যস্ত। দেখো আমার নিঃশ্বাস ফেলবার ফুরসত নেই। তুমি এখন যাও, ডাকঘরে যাও বরং। আজ তো রবিবার, ডাকঘর বন্ধ। তাহলেও পোস্টমাস্টারবাবুকে আমার নাম করে বলে ৫ খানা রেজিস্ট্রি খাম কিনে আনোগে। বেশ লম্বা সাইজের রেজিস্ট্রি খাম। আর সেই সঙ্গে ৳১ খুচরো ডাকটিকিট আনতে যেন ভুলো না। রেজিস্ট্রি খামে কত যত্ন করে, কত চর্চায় লেখাগুলো পত্রিকা অফিসে পাঠায়, ভেতরে ডাকটিকিট দিয়ে। নিতান্ত সাধারণ বুক পোস্টে তারা ফের ফিরে আসে আমার কাছে। অনেক সময় আবার বেয়ারিং ডাকি। আমার কত দিবস আর রজনীর সাহিত্য চর্চা নিখরচায় আমার হাতেই এসে যায়। তাহলেও
ট্রাই অ্যান্ড ট্রাই এগেন, ইউ উইল সাকসিড অ্যাট লাস্ট। মনিটর তবু যায় না, দাঁড়িয়ে থাকে ঠায়। গল্প লেখকের এই বড় জ্বালা, ঘরে বিড়ম্বনা, বাইরে প্রত্যাখ্যান। এই খানিক আগেই ডাক্তারবাবু আর এক আখ্যান নিয়ে ঘণ্টাখানেক ধরে আমাকে জ্বালিয়ে গেছেন। এই ছেলেটিও দেখছি আমাকে প্রজ্বলিত না করে ছাড়বে না। ডাক্তারবাবু আমাকে অবচেতন মনে রহস্য বোঝাতে চেয়েছিলেন। তার সঙ্গে ছেলে মানুষ করার সমস্যা অবশ্য জড়িত। আমার হাতে যখন এতগুলি ছেলেকে মানুষ করার ভার পড়েছে, অথবা আমি তার সুযোগ পেয়েছি, তখন এ বিষয়ে কি করা উচিত অনুচিত তার বোধ আমার মনে জাগিয়ে গোড়ায় আমাকে মানুষ করার সাধু অভিপ্রায় তার হয়তো ছিল। আমার চিরকালের ধারণা যে ছেলেরা নিজ গুণে মানুষ হয় আর পরের দোষে খারাপ হয়ে যায়। কিন্তু তিনি বললেন, না তা নয়। আমাদের সচেতন মনের তলায় মাটি চাপা পড়া বাড়ির মতন আর একটা মন আছে, যা আমাদের অজ্ঞাত। আর তাই হচ্ছে আমাদের অবচেতন মন। আমরা জাগ্রত অবস্থায় যা কিছু দেখি, শুনি, চিন্তা করি, তা ওপরের সচেতন মনের কুঠরি থেকে চুঁইয়ে চুঁইয়ে তলার কুঠিতে জমা হয়। অবশেষে সেই পুঞ্জীভূত অবচেতনায় একদা অঙ্কুরিত হয়ে আমাদের দেহ, মন আর জীবনধারার সব কিছু পাল্টে দেয়। কি সর্বনাশ! শুনে আমি আঁতকে উঠি। না, না, সর্বনাশের কিছু নেই। উদ্ধারেরও পথ আছে এইখানে। এই জন্যই ছেলেদের পাজি, বোকা, বদমাইশ এসব বলতে নেই। এমনকি আদর করেও বাঁদর বলতে নেই কখনো। কেননা বলতে, বলতে, শুনতে, শুনতে শেষ পর্যন্ত তারা তাই হয়ে যায়। এমনকি সত্যি, সত্যি বাঁদরামি করে এমন ছেলেকেও বাঁদর বলে কখনো গাল দিতে নেই। তখন আমি জানাই, না আমি তো দিইনি। গাল দেওয়া দূরে থাক। আমি তাদের নাগালেই যাইনি, কক্ষনো ঘাঁটাইনি। তাদের আমি বেশ ভয় করি, এড়িয়ে চলি। হ্যাঁ, ছেলেদের সবসময় ভালো বলতে হয়। যদি সত্যি, সত্যি আপনি তাদের ভালো চান, তাতে দেখবেন সত্যিকারের খারাপ ছেলেও একদিন ঠিক ভালো হয়ে যায়। ছেলেদের মানুষে চিত্তরঞ্জন, সুভাষ, বিবেকানন্দ এসব নাম রাখে কেন? ওসব নাম ধরে ডাকতে, ডাকতে, শুনতে, শুনতে তারা যাতে এককালে ওই রকমটিই হয়ে ওঠে, তাই না? আমি ঘাড় নেড়ে সায় দিয়ে ডাক্তারবাবুকে বিদায় করেছি। পোস্ট হেস্ট বলে একটা কথা আছে। ভেবেছিলাম পোস্ট অফিসের নাম করলে চটপট সরে পড়বে। কিন্তু ছেলেটা দেখি তবুও নড়ে না। তখন বাধ্য হয়ে আমাকে বলতে হলো, "দেখো বাবু, রাগ করে দূরে থাকো। কখনো ভুলেও কাউকে বাঁদর বলা উচিত নয় কথাটা। কেন জানো?" তখন টাটকা শোনা কথাগুলো গরম, গরম ওকে শুনিয়ে দেবার জন্য তৈরি হচ্ছি। "স্যার, আপনি আমায় বিশ্বাস করবেন না আমি জানতাম।" মনিটর খুব বিষণ্ণ সুরে শুরু করে। "তাই আমি শিলাদিত্যকে সঙ্গে করেই নিয়ে এসেছি স্যার। আপনি স্বচক্ষে দেখুন। ওই তো সে বাইরে দাঁড়িয়ে আছে।" "ও, তাহলে নিয়ে এসো। ছাড়বেই না যখন, ভগবান তোমার ভালো করুন।" গল্পের হাল ছেড়ে দিয়ে আমি হতাশ হয়ে বললাম, "আমার অবশ্য বলবার ইচ্ছে ছিল তোমার মুন্ডপাত হোক। কিন্তু ভুলেও কখনো মন্দ কথা মুখে আনতে নেই। একটু আগেই শুনেছি, তাই আত্মসম্বরণ করতে হলো। কে জানে, ওই কথা ওর মাথাটা যদি ওর মনের গর্তে সিঁধিয়ে যায়, তাহলে সে কন্দকাটা কমন্ত মনিটরকে নিয়ে আবার ফের আর এক ঝামেলা হবে। সে তো জ্বালার উপর জ্বালা।" মনিটর গিয়ে শিলাদিত্যকে সঙ্গে করে নিয়ে এলো। শিলাদিত্য ঘরে ঢুকলো কেমন ধারা যেন কুঁজোটি হয়ে। তার মুখখানা যেন কিরকম। মুখের রং পাশুটে হয়ে গেছে, রেখায় রেখায় কোঁচকানো, চোখ বসে গেছে গর্তের ভেতর। নাকটা মনে হলো যেন আরো চ্যাপ্টা হয়ে গেছে। উপরের ঠোঁট নিচেরটার চেয়ে আরো মোটা। মুখের হাঁ বেশ বড় হয়ে গেছে। দুপা দুমড়ে সে আমার সামনে ত্রিভঙ্গ মোড়ের হয়ে দাঁড়ালো, একটা কিম্ভূত কিমাকার ভঙ্গিতে। আমার সন্দেহ হলো ছেলেটা কিছুদিন আগে স্কাউটিং ক্যাম্পে যখন বিহার মুলুকে গেছিল, তখন সেখানে সে রামলীলা দেখেছে। ওই তারই হনুমানের ভূমিকা হয়তো এখন নকল করছে। নাকি হনুমানই ওর অবচেতন মনে সেধিয়ে ঘোর সর্বনাশ করে এই লীলায় প্রকট হয়েছেন কিনা কে জানে। তখন আমি তাকে ধমক দিলাম, এসব কি বাঁদরামি হচ্ছে তোমার? সোজা হয়ে দাঁড়াও। না, না, বাঁদরামি নয় বলি আমি সামলে নিলাম। এ তোমার কেমন ধারা রসিকতা?
না স্যার, আপনি ঠিকই বলেছেন। বাঁদরামি বটে। বাঁদর আমি। ঠিকই ধরেছেন আপনি। আমি বাঁদর হয়ে গেছি স্যার। তার কথাগুলো যেন আর্তনাদের মতোই শোনালো। হ্যাঁ? যতদিন পেরেছি আমি লুকিয়ে রেখেছিলাম স্যার। কিন্তু আর পারা যাচ্ছে না। লুকিয়ে আর কি হবে? এই দেখুন। বলে সটান এক লাফে সে সিলিংয়ের পাখার উপরে গিয়ে বসল। পাখা ধরে আবার দুলতে লাগলো অবলীলায়। "আরে নেমে এসো, নেমে এসো। তোমার এসব হচ্ছেটা কি? পাখা ভেঙে এক্ষুনি ঘাড়ে পড়বে আমাদের।" "হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি হাই জাম্পে বেশ পোক্ত হয়েছ। আসছে স্পোর্টসে ফার্স্ট প্রাইজ মারবে।" বলতে, বলতে ডাক্তারবাবুর কথাগুলো আমার মনে পড়ে। "হ্যাঁ, তোমার উচ্চাশা আছে। তুমি উঁচুতে উঠতে চাও তো? তা আমার দৃঢ় বিশ্বাস তুমি আরো উঁচুতে উঠবে। অনেক উঁচুতে উঠবে। উঠবে। তুমি আরো, আরো, আরো উপরে উঠবে।" "উঠতে পারি স্যার। আমি ছাদে উঠতে পারি লাফিয়ে। দেখাবো আপনাকে?" "আরে না, না রক্ষে করো, রক্ষে করো।" শুনি আমার হৃদকম্প হয়। এখন লক্ষ্মী ছেলের মতন ভালোয়, ভালোয় নেমে এসো তো বাবু। নেমে এসে সে জামার বোতামগুলো খুলে ফেলল। তারপর স্যার এই দেখুন, দেখলাম তার বুক ভরা ঘন বিন্যস্ত কেশরাজি। বেশ সুবিস্তৃত হয়ে গজিয়েছে, যা কোনো বালকের কুত্রাচও দেখা যায় না। তারপর সে হাত মুঠো করে নিজের লোমশ বুকের উপর চাপড়াতে লাগলো আর আওয়াজ বের করতে লাগলো, গম, গম। তারপর সে মুখ তুলে এমন একখানা হাঁক ছাড়লো যে টারজান তার কাছে কোথায় লাগে। তার হাঁকডাকে আমি বিচলিত হলাম। কি সর্বনাশ! সর্বনাশের আর বাকি নেই স্যার। আমি যে কি করে বাড়ি যাবো তাই ভাবছি। বাড়িতে সবার কাছে মুখ দেখাবো কি করে? মা যখন আমার ল্যাজটা দেখতে পাবে। হ্যাঁ? ল্যাজ? তোমার কি ল্যাজও গজিয়েছে নাকি? এবার আমি সত্যিই চমকে যাই। আমার বিশ্বাস হয় না। কই, কই দেখি তোমার ল্যাজ? শিলাদিত্য আমার সামনে পিছন ফিরে দাঁড়ালো। হাফ শার্টটা গুটিয়ে নিয়ে হাফ প্যান্টটা তার একটুখানি নামালো। দেখলাম তার পশ্চাৎভাগে যেখানে সেটি থাকা উচিত কিন্তু আদৌ থাকা উচিত ছিল না, সেখানে একটি যথার্থ ল্যাজ, বেশ পুরুষ্ট একখানা, হাত দেড়েক লম্বা, লোমশ। "স্যার প্যান্টটা আরেকটু নামাবো?" "আরে না, 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 আর নামিয়ে কি হবে? তো বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। তা বরং একটু পরীক্ষা করে দেখা যাক।" বলে আমি সেটা ধরে একটু টান মারলাম। দেখলাম, হুম, বেশ শক্ত, আমূল প্রথিত। কি জানি যদি কোনো চাতুরি থাকে ভেবে আরো একটু জোরে হেঁইয়ো বলে যেই না এক টান মেরেছি, সে চিৎকার ছাড়ল। "আহ! লাগছে স্যার, লাগছে।" "আচ্ছা তুমি লেজটা নাড়তে পারো?" সে তখন শুনে লেজটা নাড়তে লাগলো। বেশ উৎসাহের সঙ্গে, অবলীলায়। দিনের বেলা এটা লুকিয়ে রাখি স্যার। কোমরে গুটিয়ে রাখি হাফ প্যান্টের তলায়। রাত্তিরে এটাকে ছেড়ে দিই। এক সময় আদর করে হাত বুলিয়ে দিই এর গায়ে। বেশ লাগে। কখনো, কখনো এটা নিয়ে খেলাও করি। দেখে শুনে আমি বললাম, বেশ ল্যাজ, গর্বের বস্তু। তবে এটা না বাড়লেই বাঁচি।" তখন গুটিয়ে লোকচক্ষুর আড়ালে রাখা যাবে কিনা সন্দেহ। "না, না, বাড়ছে স্যার। রোজই একটু করে বাড়ছে। ৭ দিনে ৮ ইঞ্চি করে বাড়ে। আমি ফিতে পাতায় মাপি তো।" তখন আমার ভয় হলো। তাহলে হয়তো ৩-৪ হাত লম্বা হয়ে যাবে। কিন্তু এমনটা হলো কেন বলো তো? তো কতদিন থেকে হয়েছে? এই তো সেদিন তুমি ক্যাম্প থেকে ফিরে এলে। হ্যাঁ, সেই ক্যাম্প থেকেই তো স্যার। আগের থেকেই হচ্ছিল তলায়, তলায় কিন্তু বুঝতে পারিনি। এবার ক্যাম্পে গিয়ে আমি টের পেলাম। ওই জংলি জায়গায় আমাদের ক্যাম্প পড়েছিল তো, চারধারি গাছপালা। ছেলেরা সব গাছে চড়ছিল, কিন্তু পারছিল না। ধুপধাপ করে পড়ে যাচ্ছিল। হঠাৎ আমার মনের তলায় কে যেন গর্জে উঠল। "দেখিয়ে দে। গাছে চড়া কাকে বলে দেখিয়ে দে না এদের একবার।" আমি বললাম, "ধুর! তোরা কোনো কমবেন না। কি করে গাছে চড়তে হয় তাই জানিস নে। আমি চড়ছেই। দেখ দাঁড়িয়ে। শেখ আমার কাছে।" এই বলে এক লাফ মেরে গাছের মগডালে গিয়ে উঠলাম। তারা তো অবাক।
তারপর এ ডাল থেকে সে ডালে লাফিয়ে, লাফিয়ে যেতে লাগলাম। একেবারে অনায়াসে। তারপর এই দেখুন, দেখতে, দেখতে আমার ল্যাজ গজালো। আর এই বুকের উপর না, না, ওর জন্য তুমি কিছু ভেবো না। ও বড় হলে সবার বুকেই চুল গজায়। না হয় তোমার একটু আগেই গজিয়েছে। ও তেমন কিছু নয়। সে চুলোই যাক চুল না হয় স্যার। কিন্তু আমার এই ল্যাজ, ও তো অপারেশন করে কেটে বাদ দিলেই চলবে। তখন আবার তুমি আগের মতোই হয়ে যাবে। এ নিয়ে ভেবে মন খারাপ করো না। বুঝলে? মন হচ্ছে ভয়ানক জিনিস। কক্ষনো খারাপ করতে নেই। মনের মধ্যে আবার একটা অন্যরকম মন থাকে কি না? অবচেতন মন। মন খারাপ করতে গিয়ে যদি সেটা খারাপ হয়ে যায়, তখন সে আবার আরো খারাপ। ভারী ঝামেলার ব্যাপার। তাহলে স্যার ল্যাজটা আমার সেরে যাবে বলছেন? তাকে যেন একটু উৎসুক দেখা গেল। হ্যাঁ, বললুম তো। আরে ডাক্তাররা কত হাত পা কেটে জোড়া দিচ্ছে। এ তো সামান্য একটুখানি ল্যাজ। তো খানিক আগে ডাক্তারবাবু তো এসেছিলেন। তখন তাকে দেখালেন না কেন? চলো, তোমাকে নিয়ে যাই ডাক্তারের কাছে। তো মনিটর এতক্ষণ চুপ করে থেকে একটা কথা বলল। স্যার কোন ডাক্তারের কাছে যাবেন? কোনো ভেটেরিনারি ডাক্তারের কাছে নাকি? না, না, ভেটেরিনারি কেন? আমাদের ডাক্তারের কাছে। ভেটেরিনারি না হলেও তিনি তেমন আনাড়ি তো আর নন। রীতিমতো ভেটেরান ডাক্তারই বলতে হয়। তখন আমি শিলাদিত্যকে সঙ্গে নিয়ে ডাক্তারখানায় গেলাম। ডাক্তারবাবু কিছু মনে করবেন না। যদিও আপনি ভেটেরিনারি ডাক্তার নন, তাহলেও অনেক ভেবে-চিন্তেই আপনার কাছে এলাম। একটু এই ছেলেটিকে একবার দেখুন তো। ডাক্তারবাবু শিলাদিত্যকে তাঁর প্রাইভেট চেম্বারে নিয়ে পরীক্ষা করলেন। হুম, খুব ইন্টারেস্টিং কেস। দেখুন, মেডিকেল জার্নালে এরকম কেসের তো কোনো খবর আমি এখনো পর্যন্ত পাইনি। তারপর তিনি ছেলেটিকে শুধোলেন। তুমি বলছ যে ক্যাম্পের সময় গাছের ডালে চড়তে গিয়ে ১ম এটা ধরা পড়ল তোমার কাছে? হ্যাঁ, স্যার। আমি এ ডালে সে ডালে লাফিয়ে যেতে লাগলাম। এ গাছ থেকে ও গাছে। ও! তা তোমার উচ্চতা কি তারপর থেকে কমেছে? মানে ক্রমশই কমে যাচ্ছে? শিলাজিৎ জানালো, সেরকমটাই তার মনে হয় বটে। তাহলে তুমি হয়তো শিম্পাঞ্জি হয়ে দাঁড়াবে। আর যদি ওজন বাড়তে থাকে, তাহলে নির্ঘাত গরিলা হয়ে যাবে। তো শিলাজিৎ জানায়, স্যার আমার ওজনও বাড়ছে। তখন আমি অনুরোধ জানালাম, মশাই আপনি একটু সুচিকিৎসকের সারিয়ে দিন না। আর দেখুন এর আর চিকিৎসা কি? তো অবচেতন মনের প্রতিক্রিয়া। মনের উপর তো আমাদের কোনো হাত নেই। বলে আমার দিকে তাকিয়ে তিনি ঘাড় নাড়লেন। আচ্ছা, ছোটবেলায় তোমায় কেউ বাঁদর বলে বকতো কি? হ্যাঁ, স্যার। সবাই বলত, আমি একটা আস্ত বাঁদর। সঙ্গীরা বলত, তুই ঠিক বাঁদরের মতন দেখতে। বাবা বলতেন, আর বাঁদরামি করতে হবে না। খুব হয়েছে। আর এখানে স্কুলে পণ্ডিত মশাই আমায় মর্কট বলে ডাকেন। বলেন, "ভো, ভো মর্কট।" আর আমার এক মামা বলতে গিয়ে সে থামে। হ্যাঁ, হ্যাঁ, মামা কি হয়েছে বলো, বলো? লজ্জা করো না। মামা আমায় আদর করে বলতেন, হনুমান। খুব ভালোবাসতেন আমায়। ও! তাহলে আর কথা নেই। তুমি শেষমেষ হনুমানই হয়ে যাবে। এ আর উপায় কি? আমি আর কি করব? বলে তিনি আমার প্রতি কটাক্ষপাত করলেন। কি বলছিলাম তখন আপনাকে? তা তো বলছিলেন, কিন্তু এখন যেমন করে হোক ল্যাজটা অন্তত সারিয়ে দিন। ল্যাজটা কি কিছুতেই সারানো যায় না মশাই? তা হয়তো যায়। ল্যাজ তো অ্যাপেন্ডিক্স থেকেই গজায়। আর অ্যাপেন্ডিসাইটিস রোগে তো আজকাল লাকচার অ্যাপেন্ডিক্স কেটে বাদই দিচ্ছে। এমন কিছু শক্ত অপারেশনও নয়। আর অ্যাপেন্ডিক্স বাদ দিলে ল্যাজটা খসে পড়বে আমূল। কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু অবচেতন মনে ল্যাজ তো থেকেই যাবে। সেখান থেকে আবার অ্যাপেন্ডিক্স, আবার ফের ল্যাজ গজাবে। কি সর্বনাশ! আমি আঁতকে উঠি। তো ওর অবচেতনকেও আরাম করে দিন না কেন ডাক্তারবাবু? দেখুন, অবচেতনের কোনো দাওয়াই তো আমাদের জানা নেই। এখনো তো আবিষ্কার হয়নি। তবে আমার মনে হয় কি, এখন থেকে ওকে যদি মানুষ বলে গাল পাড়া যায়, কোথাকার একটা মানুষ, দূর হ মানুষ কোথাকার। সবাই মিলে হরদম যদি এইরকমটা বলা যায়,
তাহলে হয়তো সেসব গালমন্দ মনের তলায় গিয়ে থিতিয়ে কালক্রমে একদিন হয়তো ওর নষ্ট মনুষ্যত্ব ফিরে পেলেও পেতে পারে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।